নেতানিয়াহুর মারা যাওয়ার যে নিউজটা আসতেছে, তাসনিম নিউজের মধ্যে ৩ টা কারণ তারা দেখিয়েছেন যে এই ৩ টা কারণ বিশ্লেষণ করলে হয়তোবা নেতানিয়াহু নিহত হয়েছেন এমনটা তারা দাবি করছেন। সঠিক কোনো সোর্স নেই। আসলে নেতানিয়াহু নিহতের নিউজটা নিয়ে আপনার মতামত কি? এখানে মতামতের বিষয়টা হলো নেতানিয়াহু তো আজকে নিয়ে 4 দিন বা 3 দিন হবে মনে হয়। 3 থেকে 4 দিন তিনি কোনো অ্যাপিয়ারেন্সে আসছেন না। তার কোনো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখছি না। তার কোনো নতুন ভিডিও রিলিজ করছে না। অর্থাৎ উনি কোনো স্টেটমেন্ট দিয়েছেন সেই ধরনের ভিডিও উই আর নট গেটিং দিস। এবং সেই জন্য একটা সন্দেহ তৈরি হয়েছে যে আছে কি নাই। ইতিমধ্যে সকালবেলা একটা খবর খেলাম যে ইরানের মিসাইল আক্রমণে নেতানিয়াহুর ভাই মারা গেছে। এখন এটাও কতটুকু সত্যি সেটাও জানি না। তবে একটা প্রিজাম্পশন করা যায়। সেটা হলো এজাম্পশনটা হলো এই নেতানিয়াহু বাংকারে আশ্রয় নিয়েছে অথবা ইতিমধ্যেই তিনি মাটির গুহায় বা মাটির নিচে তিনি একটা সিকিউরড একটা জিনিস তৈরি করে নিয়েছেন কক্ষ। সেখান থেকে তিনি করছেন তার নিরাপত্তার জন্য যুদ্ধ পরিচালনা করছেন বা ডিরেকশন বা অর্ডার তাদের দিচ্ছেন বা মিটিং টিটিং করছেন। হ্যাঁ, ইসরায়েলিরা হয়তো করে রাখছে এই ধরনের। ওইখান থেকে সাধারণত এখন বেরোচ্ছে না। কারণ এই কয়েকদিন যাবৎ গত 3 দিন যাবৎ ইরান ইসরায়েলের উপরে বিরাট বেপরোয়া হামলা করছে। এবং আপনি দেখে থাকবেন ইতিমধ্যেই তেল আবিবের চেহারাটা একদম গাজার চেহারা রূপ ধারণ করছে। এবং আপনার বিল্ডিং গুলো ভেঙে গেছে, ম্যাগনিফিসেন্ট বিল্ডিং গুলো দেখা যায় জানলা টানলা কিচ্ছু নাই, র্যাকলেস এন্ড র্যাম্পেন্ট এটা। এবং 1 ঘন্টা আধা ঘন্টা পর পরই সাইরেন বাজছে। সাইরেন বাজার সাথে সাথে বোঝা যায় যে মিসাইল আসছে ইরান থেকে। তখন মিসাইল গুলো ইন্টারসেপ্টর দিয়ে আসলে এগুলোকে প্রিভেন্ট করতে পারছে না। এবং আয়রন ডোম এখন অকেজো হয়ে গেছে, যেটা ইসরায়েল ব্যবহার করতো আয়রন ডোমের উপরে ইসরায়েলের খুব গর্ব ছিল। যার মধ্যে আয়রন ডোম আছে, এনি কাইন্ড অফ মিসাইল উই ক্যান এক্স্যাক্টলি ইন্টারসেপ্ট হইল না। আয়রন ডোম এখন একটা অবসুলেট একটা প্রিভেনশনে পরিণত হয়েছে এই যুদ্ধে। সুতরাং যখনই সাইরেনটা বাজে আমার খুব খারাপ লাগে। ইসরায়েলের সাধারণ মানুষের তো কোনো দোষ নাই। ইসরায়েলে অনেক শান্তিপ্রিয় মানুষ আছে। এই যে মহিলাগুলা বাচ্চাগুলাকে কোলে করে দৌড়াতে দৌড়াতে গিয়ে বাংকারের দিকে ছোটে প্রাণপণে জীবন বাঁচানোর জন্য। দিস ইজ দ্য পিকচার এন্ড দিস পিকচার মেজারেবল পিকচার হ্যাজ বিন ইনভাইটেড বাই নেতানিয়াহু। আমি এই জায়গায় বলতে চাই যে ইসরায়েলের শান্তিপ্রিয় মানুষ নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর অবস্থানে নামুক এবং গণবিদ্রোহ শুরু করে দেয় তার, এবং পিপুলস আপহিভাল তৈরি করুক, যার ফলে নেতানিয়াহুর পতন হয়, নেতানিয়াহু প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিতে বাধ্য হয়। সাথে সাথে তার বিচারের ব্যবস্থা করা হোক, অথবা 2024 সালে তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত থেকে একটি অ্যারেস্ট ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা আছে, সে অনুযায়ী তাকে ইন্টারন্যাশনাল কোর্ট অফ হেগ অর্থাৎ আন্তর্জাতিক বিচারালয়ের সামনে হাজির করা হোক, সেখানে তাকে প্রসিকিউট করা হোক, পরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। এবং মৃত্যুদণ্ড দেওয়ার সময় যেন এই বক্তব্য থাকে, এই মানুষটি একবিংশ শতাব্দীতে বড় ধরনের গণহত্যার জন্য দায়ী। এই মানুষটি ইসরায়েল এবং সারা আরব বিশ্বের অশান্তির একমাত্র ব্যক্তি এবং তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। তার কারণে লক্ষাধিক লোক মৃত্যুবরণ করেছে। বলেন। জি, আচ্ছা, আমি এই মুহূর্তে নিউজ একটা দেখতে পাচ্ছি যে নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জনের মধ্যেই 9 মার্চের একটা ছবি ইসরায়েল থেকে ইসরায়েলিরা প্রকাশ করেছেন এবং সেখানে তারা বিবৃতি দিয়েছেন যে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। অপরদিকে ট্রাম্প বলতেছেন যুদ্ধবিরতির ক্ষেত্রে নেতানিয়াহুর সঙ্গে আলোচনা হবে। তাহলে মৃত্যুর গুঞ্জনটা যেটা রয়েছে এটা কি আসলে বলা যায় যে সে গুরুতর আহত হয়ে বাংকারে লুকিয়েছেন, এমনটা বলা যায় কিনা? মেবি হামলায় আহত হইতে হয়েছেন, পারে, হয়তো মারা গুহায় যায়নি। লুকিয়ে আছে নিরাপত্তার জন্য। আপনার মাটির নিচে বড় ধরনের বাংকার করে নিয়েছে, যেটা একটা বড় বাড়ির সমান, যেখানে অফিসও করা যায়। অথবা হয়তো গুরুতরভাবে আহত হয়ে গোপন কোনো হসপিটালে চিকিৎসা নিচ্ছে, যেটা ট্রেস করতে পারছে না ইরানের মিসাইল। জি, আচ্ছা, আমি আর দ্বিতীয় আরেকটা বিষয় ছিল যে যুদ্ধ বিরতির বিষয়টা আপনার মতামত জানতে চাই। যে যুদ্ধ বিরতিতে যেতে চাওয়ার কথা বলতেছেন ট্রাম্প, বারবার বলছেন দীর্ঘ সময় যুদ্ধ পরিচালনা করবেন না বা যুদ্ধ বিরতিতে যেতে পারেন। যুদ্ধ বিরতিতে যাওয়ার জন্য কি আসলে তাদের চিন্তা করার কারণ কি, বা আসলে কি যুদ্ধটা কি থেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে? ট্রাম্প 2 ধরনের কথা বলে। একবার বলে যে তাড়াতাড়ি বিরতির কথা বলে না, যে ইরান যুদ্ধ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই কথা বলে। আবার বলে যুদ্ধ প্রলম্বিত করবো, অনেক দিন যুদ্ধ চালাবো। তো ট্রাম্প ইতিমধ্যেই বুঝে গেছে এবং তার
সিকিউরিটি অ্যাডভাইজাররা বলে দিয়েছেন, পুরা আমেরিকান ইন্টেলিজেন্সও বলে দিয়েছেন, সিকিউরিটি অ্যাডভাইজার মিলিতভাবে তাকে বলেছে যে এই যুদ্ধে আমাদের কোনো জয় হওয়ার কোনো সম্ভাবনা নাই, আমরা ইরানকে পরাস্ত করতে পারবো না, সুতরাং এই যুদ্ধ থেকে আমাদের রিট্রিট করা উচিত, ফিরে চলে আসা উচিত। কিন্তু ট্রাম্পের ইগো তুমি চরম পর্যায়ে গিয়েছে। এখন একটা পর্যায়ে দেখা যাবে যে, শুনছি যে আগামী শুক্রবারের দুপুরের মধ্যে হয়তো বা একটা ঘোষণা আসতে পারে একতরফা, যে আমেরিকা থেকে, যে আমরা যুদ্ধে বিজয়ী হয়েছি ইরানের বিরুদ্ধে, এখন আমরা যুদ্ধ বন্ধ করে দিলাম। এই ধরনের হলো মান সম্মান বাঁচানোর জন্য, তার মুখ বাঁচানোর কাজটা করতে পারে। এখন একটা কাজ হবে, এমনও হতে পারে আমেরিকা যুদ্ধ বন্ধ করে দিবে, আর ইরান কিন্তু যুদ্ধ বন্ধ করবে না, ইরান ইসরায়েলের সাথে যুদ্ধ করে যাবে। তখন ইসরায়েলের কিন্তু একা ইরানকে ফেস করা ভয়ঙ্কর হবে, সাংঘাতিক ভয়ঙ্কর হবে। তখন যে কাজটা হবে জানেন, আমি আপনাকে বলি, তখন রাশিয়াকে ধরবে ইসরায়েল হাতে পায়ে, যে ইরানকে বলো থামাই দাও, আমরা আর যুদ্ধ করবো না। রাশিয়াকে যদি ধরে, রাশিয়া কি আমেরিকাকে সাপোর্ট করবে? রাশিয়া আমেরিকাকে কিভাবে সাপোর্ট করবে অঙ্কে বলে না। বা জিওপলিটিক্যাল যে আমাদের একটা গ্রামার আছে, অনেক দিন যাবত চলতেছে, ইট ইজ এ জিওপলিটিক্যাল গ্রামার এন্ড ইট ইজ দ্য গ্রামার অফ দ্য ইন্টারন্যাশনাল রিলেশন। এটাতে কোনোভাবেই মিলে না যে রাশিয়া আমেরিকাকে সহযোগিতা করবে। কি কারণে? চিরশত্রুতার। আচ্ছা, ফরহাদ ভাই, আপনি যেটা বললেন যে রাশিয়ার কাছে হয়তো বা ইরান আমেরিকা দ্বারস্থ হতে পারেন। হ্যাকসেথ, যিনি মেবি ট্রাম্পের উপদেষ্টা, উনি বলেছেন যে ইরান ইস্যুতে আমেরিকা না, রাশিয়ার কাছে দ্বারস্থ হতে পারে ইসরায়েল। আচ্ছা, যে ইসরায়েল, কিন্তু হ্যাকসেথ যিনি ট্রাম্পের মেবি উপদেষ্টা, উনি বলতেছেন যে ইরান ইস্যুতে রাশিয়ার নাক গলানো চলবে না, বা রাশিয়া যেন না গলায়। তো সেই ক্ষেত্রে কি আসলে ইসরায়েল আমেরিকাকে পাশ কাটিয়ে রাশিয়ার দ্বারস্থ হতে পারে? হ্যাঁ, ইসরায়েল শেষ পর্যন্ত দ্বারস্থ হতে পারে যদি আমেরিকা যুদ্ধ বন্ধ করে দেয়। সো লং আমেরিকা উইল কন্টিনিউ দ্য ওয়ার, ইসরায়েল উইল বি ইন ওয়ার। When America will give the unilateral declaration of ceasefire or stopping war, then Israel shall have to continue the war, because no ceasefire will come from Iran to stop war against Israel. And in that condition, Israel might take the help of Russia exactly to stop the war. জি। আচ্ছা, আপনি আরেকটা বিষয় একটু বলুন, যুদ্ধবিরতিটা আসলে হওয়ার সম্ভাবনা দেখেন কিনা যদি ইসরায়েলও হস্তক্ষেপ করেন? কারণ ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা যুদ্ধবিরতি চায় না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি, তিনিও জানিয়েছেন যুদ্ধবিরতিতে যেতে রাজি নয় ইরান। ইরান যুদ্ধটা চালিয়ে যাবে। সেক্ষেত্রে আসলে যুদ্ধবিরতির কতটুকু সম্ভাবনা রয়েছে যদি ইরান না চায়? আমি একটা কথা বলি, ইরান এখন সাহস অর্জন করে ফেলেছে। ইরান এখন মনে করতেছে যে আমেরিকা যদি সিজফায়ার দেয়, আমরা সিজফায়ার মেনে নেই, এখানে ইসরায়েলের সুবিধা হবে। ইসরায়েলের সুবিধা হবে এমন কোনো কাজ কিন্তু ইরান করবে না। তো ইরান এবং আব্বাস আরাগাচি স্পষ্ট করেছেন, এবং সেখানে আপনার আরেকজন আছে নিরাপত্তা বিষয়ক যে প্রধান, তো আলী লারিজানি, আমি যদি ভুল না করে থাকি, আলী লারিজানি, হি ইজ দ্য সেক্রেটারি অফ দ্য সিকিউরিটি বডি অফ ইরান। উনি আলী লারিজানি বলেছেন, এবং আব্বাস আরাগাচিও বলেছেন যে যুদ্ধ শুরু করেছে আমেরিকা এবং ইসরায়েল, এখন শেষ করব আমরা যখন চাইবো তখন শেষ হবে, কারো কথায় যুদ্ধ শেষ হবে না। ইট ইজ ক্লিয়ার। জি। তাহলে যদি ইরান যদি না চাই, সেক্ষেত্রে আমেরিকা যদি যুদ্ধবিরতি চাই, ওই সময়টা চিত্রটা কি হতে পারে? যদি ইরান চাইলো না যুদ্ধবিরতি, কিন্তু চিত্রটা হবে আমেরিকা ইসরায়েল রাশিয়ার মাধ্যমে বা চায়নার মাধ্যমে হয়তো একটা অ্যাপিল জানাবে ইরানকে যে যুদ্ধ বন্ধ করে দাও, এবং ফর্মালি ইসরায়েল বলবে যে আমরা যুদ্ধে হেরেছি, বা আমরা তো ইরানের বিজয় মেনে নিয়েছি এবং আমরা হেরেছি, তাইলে যুদ্ধ বন্ধ হবে, অন্যথায় না। আর আরেকটা জিনিস হবে, এই যুদ্ধের পরে আরব বিশ্বের রাজনীতি পরিবর্তন হবে। এখানে কিন্তু তেহরান ইউনিভার্সিটির প্রফেসর ফিজিক্সের, এবং হি ইজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড ইন দ্য অ্যাটমিক এনার্জি কমিশন আর অ্যাটমিক প্রোগ্রাম অফ ইরান। উনি একটি কথা বলছেন, প্রফেসর মারান্ডি, উনি একটি কথা বলেছেন যে আমরা চাই না আর এই যুদ্ধের পরে আরব বিশ্বে কোনো পারিবারিক শাসন থাকুক। সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, ওমান এবং বাহরাইন সব থেকে পারিবারিক শাসন
উইথড্র করতে হবে। এবং ইতিমধ্যে শুনেছেন যে আপনার বাহরাইনের আমির পালিয়ে সৌদি আরব চলে গেছে এবং সেইখানে গণবিক্ষোভ শুরু হয়ে গেছে সাংঘাতিক ভাবে। সুতরাং আমার যেটা মনে হয় যে পারিবারিক শাসনে বড় ধরনের ধাক্কা লাগবে, যে শাসন বহুদিন যাবৎ এই মধ্যপ্রাচ্যে চলছে। এই যুদ্ধের পরে ইরান উইল ডিটারমিন in a large scale the political scenario and situation of Middle East after this war. জি। আচ্ছা, আমি আরেকটা বিষয় একটু বলি, যেটা ইরানের নতুন নেতৃত্ব মুস্তফা আলী খামেনিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন শান্তিতে থাকতে দেবেন না। অপরদিকে মুস্তফা আলী খামেনি ক্ষমতা নিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছিলেন, যে হামলাটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে হয়েছিল। মুস্তফা আলী খামেনির নেতৃত্বে যুদ্ধের পরবর্তী চিত্রটা কি, যে পারমাণবিক যুদ্ধের দিকে যেতে পারেন? Mustafa Ali Khamenei is more effective as a commander than his father. তার বাবা সৈয়দ আলী খামেনি, আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন একটু নম্র স্বভাবের। মুস্তফা আলী খামেনি বোধ বয়স 40-এর ঊর্ধ্ব বা 40-এর চেয়ে কিছু বেশি হবে। He is young, strong, energetic and courageous enough to face any challenge from the United States of America and Israel. এটা হলো কথা। তার আমলে ইসরায়েলের প্রতি আক্রমণ, আমেরিকার প্রতি ইরানের আক্রমণ আরো তীব্র হবে আগের চেয়ে। সেই তীব্র আক্রমণটা কি পারমাণবিক দিকে যেতে পারে? এটা ভাইস ভার্সা। আমি বলি, আমেরিকা যদি এই ধরনের কোনো অ্যাটেম্প নেয়, তখন চায়না এবং রাশিয়া এটা জেনে যাবে। Then the two superpowers, China and Russia, will signal Iran, and Iran will take the preparation to face it. ইরান তো নিজেই বলেছে যে আমার অস্তিত্ব সংকট হলে আমি সর্বোচ্চ মারণাস্ত্র ব্যবহার করবো, সর্বোচ্চ মারণাস্ত্র। এটার ইঙ্গিত আছে। It indicates the use of nuclear power if America exactly likes to do it. সেই মরণাস্ত্রটা কি আসলে পারমাণবিক যুদ্ধে যেতে পারে কিনা, নাকি তারা যে মিসাইল গুলো দিচ্ছে সেই মিসাইলের মধ্যে? আমি আপনাকে বলি একটা কথা, আপনি বুঝতে পারছেন না যে এইটার 12টা সর্বোচ্চ মারণাস্ত্র। আমি যেটা বলছি যে অ্যাটম বোমার ব্যবহার হবে আমেরিকার বডি ল্যাঙ্গুয়েজ দেখে, আমেরিকার অ্যাটিটিউড। আমেরিকা চাইলে ইরানের কাছে, ইরান সেই সক্ষমতা অর্জন করেছে। আর ইরানের মিসাইল তো আরো 3টা ফেজ বাকি আছে, এখনো 3 ভার্সন। এখন বোধ 4th, আরো 2টা ভার্সন, 5th and 6th। সেকেন্ডার হলো 6th ভার্সন। এটার ধ্বংসাত্মক ভয়াবহতা আরো তীব্র, আরো অনেক, আরো ইনর্মাস। সুতরাং নিউক্লিয়ার ব্যবহারের ফেজ অনেক পরের কথা। আর আমেরিকা যদি এই ধরনের নিউক্লিয়ার ব্যবহারের চিন্তা করে, তাইলে ইরান কিন্তু এর জবাব কিভাবে দিবে? জি। আচ্ছা, আমরা শেষ পর্যায়ে আছি ভরত ভাই। আমি সর্বশেষ আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে শেষ করবো। সেটা হচ্ছে যে গত 2 দিন আগে তেহরানে ইসরায়েল হামলা চালিয়েছিল, যেখানে অয়েল শোধনাগার, তেহরানের সবচাইতে বড় অয়েল শোধনাগারে হামলা চালিয়েছিল, এবং সেই হামলার পরে তাদের আকাশের কালো মেঘ ছেয়ে গেছিলেন, যেটা নিয়ে পুরো বিশ্বেই আমেরিকার অনেক নিন্দা জানিয়েছিল। ওই হামলাটার কারণে আসলে এই যুদ্ধের কতটুকু প্রভাব পড়বে, বা পুরো বিশ্বের অর্থনীতির উপরে কালো বৃষ্টি যে হয়েছে এটা সঠিক এখনো কেউ বলে নাই। মানে কালো বৃষ্টি, এটা দেখা গেছে যে তেহরানের আকাশে কালো বৃষ্টি হচ্ছে। না, তেল শোধনাগারে অ্যাটাকের জন্য হয় না। মধ্যপ্রাচ্যেও তো ইরানের মিসাইল হামলা অনেক তেল শোধনাগার তো নষ্ট হয়েছে, সেখানে তো কালো বৃষ্টি হয় নাই। আসলে আদৌ কি কালো বৃষ্টি হয়েছে কিনা আমি সন্দিহান, আই এম নট শিওর। অনেক ফেক নিউজ আসছে, অনেক প্রোপাগান্ডা হচ্ছে। সো উই শুড এক্স্যাক্টলি কেয়ারফুল টু টেক দ্য নিউজ। না, এরকম অনেকগুলো ভিডিও ফুটেজ এসেছে যেখানে দেখা যাচ্ছে যে যখন হামলা করা হয়, হামলার পরবর্তীতে ওই কালো বৃষ্টিটা কনফিউশন আছে। এটা অনেকে বলছে যে এটা সঠিক না। তেহরান থেকে রিপোর্ট করা হয়েছে যে এইরকম কোনো কালো বৃষ্টি। আমাদের দেশের লোক তো তেহরানে আছে, তেহরান ইউনিভার্সিটিতে আমাদের ছেলেরা পড়ে, তারা তো ভিডিও রিলিজ করছে। তাদের কোনো ভিডিও থেকে এটা আসেনি যে তেহরানে কালো বৃষ্টি হয়েছে। এটি বোগাস। আসলে সমস্যাটা হলো কি, এখানে কিছু ইসরায়েলি প্রপাগান্ডা আছে। ইসরায়েলিরা প্রপাগান্ডা হাতিয়ারটা এরকম যে ওরা এগুলো ছেড়ে দেয়, এগুলা থেকে পিক আপ করে অনেকে বুঝে না বুঝে, যাচাই বাছাই না করে এই ভিডিওগুলো রিলিজ করে দেয়।
তখন একটা প্রোপাগান্ডা শুরু হয়ে যায়, মানুষের মধ্যে কনফিউশন তৈরি হয়। Just to create the confusion among the minds of the people, Israel is deliberately and categorically doing this propaganda. হুম, জি। আচ্ছা, আমি আরেকটা নিউজের এই মুহূর্তে আরেকটা নিউজ দেখতে পাচ্ছি যে ইরানের যুদ্ধের পরিস্থিতি ভালো নয় এবং সেই যুদ্ধ থেকে ট্রাম্পকে সরিয়ে আসার পরামর্শ দিচ্ছেন ট্রাম্পের উপদেষ্টারা, এবং অধিকাংশ মার্কিনীরা চায় না এই যুদ্ধ। যেখানে অধিকাংশ হ্যাঁ, মার্কিনীরা চাচ্ছে না, তাদের এই প্রশ্নটা আপনি ইচ্ছাকে করে ফেলেছেন। জি, এই বলুন। প্রশ্নটা আগে আপনি করে ফেলেছেন, একবার খেয়াল করেন। হ্যাঁ, তার নিরাপত্তা পরিষদ ট্রাম্পের এবং তার ট্রাম্পের ইন্টেলিজেন্স এজেন্সি, একদম সুপ্রিম ইন্টেলিজেন্স এজেন্সি এবং ট্রাম্পের নিরাপত্তা পরিষদ তাকে নিষেধ করেছে। এবং আমেরিকার সাধারণ জনগণ 90% জনগণ এই যুদ্ধ চায় না। তারপরেও ট্রাম্প এই যুদ্ধ করে যাচ্ছে। এটা হলো গোয়ার্তুমি, যেটা হিটলার করছিল। হিটলার ডিড ইট। হুম, এবং জি। হিটলারের পরিণতি আপনারা জানেন। আমার মনে হয় না যে ট্রাম্পের আচ্ছা, শেষ ট্রাম্পের জীবন শেষ পরিণতিটা আসলে কি হতে পারে? যেহেতু আমেরিকানরা চাচ্ছে না যুদ্ধ হোক, তারা বলছে ফিরে আসতে। মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক ক্ষতি হয়ে গেছে ইরানের যুদ্ধে। ট্রাম্পের শেষ পরিণতিটা আসলে কি? এই যুদ্ধ বিরতিতে গেলে দুই সিজ দুই ফায়ার ধরনের হলে হতে বা পারে। যদি দুই ধরনের হতে পারে। জি, হয় ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট হইতে পারে, অনাস্থা, এক। হুম, ২ নম্বর যেটা হইতে পারে, পিপুলস কোর্ট হইতে পারে, যে গণ আদালত বসাতে পারে, যেটা লিন্ডন জনসনের বিরুদ্ধে করছিল ভিয়েতনাম যুদ্ধে। ভিয়েতনাম যুদ্ধে যখন আমেরিকান সৈন্যদের অনেক লাশ আমেরিকায় ফেরত যাচ্ছিল, অনেক ইনজার্ড মানে আহত আমেরিকান সৈন্যদেরকে বিমানে করে আমেরিকায় পাঠাচ্ছিল। ইট ওয়াজ এ হিউজ রেপারকেশন ক্রিয়েটেড অ্যামং দ্য মাইন্ডস অফ দ্য নর্মাল আমেরিকান পিপল। আর হ্যাঁ, তখন আমেরিকার লোকরা লিন্ডন জনসনের বিরুদ্ধে একটা গণ আদালত করেছিল এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটা পিপলস কোর্ট হইতে পারে, যেটাকে আমরা গণ আদালত বলছি।